১৯৯০-এর দশকের সেই শীতল যুদ্ধের দিনগুলো হঠাৎ করে যেন আবার ফিরে এলো। কিন্তু এবার কোনো সীমানা রেখায় নয়, বরং মহাসাগরের গভীরে। এক নির্দেশেই বদলে গেল সবকিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশে পারমাণবিক সাবমেরিনগুলো রাশিয়ার দিকে যাত্রা শুরু করল। এই ঘটনা যেন সমগ্র বিশ্বকে এক পুরনো ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যে ভয় ছিল পারমাণবিক যুদ্ধের, যা ছিল দুই পরাশক্তির নীরব প্রতিদ্বন্দ্বিতার। ট্রাম্পের এই নির্দেশ যেন মহাসাগরের গভীরে থাকা এক ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলেছে। গভীরের দানব, কার শক্তি বেশি? ট্রাম্পের নির্দেশের পরপরই শুরু হলো জল্পনা। কে বেশি শক্তিশালী, রাশিয়া নাকি আমেরিকা? রাশিয়ার সংসদ সদস্য ভিক্টর বোটলাটস্কির মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিল। তিনি বললেন, মহাসাগরে থাকা রুশ পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। ট্রাম্প যে সাবমেরিনগুলো পাঠাচ্ছেন সেগুলো অনেকদিন ধরেই আমাদের নজরদারিতে আছে। এই মন্তব্য থেকে বোঝা যায় উভয় দেশই একে অপরের ওপর নজরদারি চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কার শক্তি বেশি? বেশিরভাগ বিশ্লেষকের মতে এই খেলায় রাশিয়া এগিয়ে। তাদের হাতে এমন সব অত্যাধুনিক সাবমেরিন রয়েছে যা যুক্তরাষ্ট্রের শক্তিকেও হারিয়ে দিতে পারে। রাশিয়ার নৌবহরে আছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইল বহনকারী। এগুলোকে রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু মনে করা হয়। ভয়াবহতার রূপরেখা: রাশিয়ার হাতে আছে 8টি বোরি ক্লাস সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে আছে 16টি বুলাভা SLBM এবং 6টি টর্পিডো লঞ্চার। এই সাবমেরিনগুলো পানির নিচে শত্রু সাবমেরিন ধ্বংস করতে পারে, এমনকি সমুদ্রের তলায় মাইনও বসাতে পারে। ধীরে ধীরে এগুলোকে প্রতিস্থাপন করছে ডেল্টা 4 ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো সাগরের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার মূল ভিত্তি। সবচেয়ে আধুনিক হলো ইয়াসান ক্লাস সাবমেরিন, যার আছে 4টি। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা হয়। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা যায়, যা দূরপাল্লার আক্রমণ ও যুদ্ধজাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকর। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই, তাদেরও আছে বিশাল সাবমেরিন বহর। তারা 3 ধরনের অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে: ভার্জিনিয়া ক্লাস, সিওল ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। তারাও মহাসাগরের গভীরে নিজেদের আধিপত্য ধরে রাখতে সমানভাবে লিপ্ত। এক অস্থির ভবিষ্যৎ। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি কেবল দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং পুরো বিশ্বকে এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই সাবমেরিনগুলো কেবল সামরিক সরঞ্জাম নয়, এগুলো হলো এক নীরব হুমকি, এক অদৃশ্য যুদ্ধের প্রতীক। যখন এই সাবমেরিনগুলো গভীর সাগরে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়, তখন তা কেবল দুটি দেশের সামরিক শক্তির প্রতিযোগিতা নয়, বরং মানব সভ্যতার টিকে থাকার এক চরম পরীক্ষা হয়ে দাঁড়ায়। মহাসাগরের গভীরে যে খেলা শুরু হয়েছে, তার ফল কি হবে তা কেউ জানে না। এই সাবমেরিনগুলো কি কেবল ক্ষমতার প্রদর্শনী, নাকি কোনো এক ভয়াবহ যুদ্ধের সূচনা? নীরব সংকেত থেকে এক ভয়াবহ পারমাণবিক সংঘাতের দিকে কি এগিয়ে যাচ্ছে বিশ্ব? চীন রাশিয়ার নীরব গর্জন। পৃথিবীর বুকে তখনও ভোরের আলো ফোটেনি, যখন জাপান সাগরের আকাশ হঠাৎ করেই ভারী হয়ে উঠল। দুটি পরাশক্তির যুদ্ধবিমান গর্জন করে উড়ে চলল এক গোপন মিশনে। একদিকে চীনের অত্যাধুনিক Y-8 অ্যান্টি সাবমেরিন বিমান, অন্যদিকে রাশিয়ার শক্তিশালী IL-38 মডেলের বিমান। তাদের লক্ষ্য একটাই, শত্রুর পারমাণবিক সাবমেরিনগুলো খুঁজে বের করে ধ্বংস করা। এই সামরিক মহড়াটি কোনো সাধারণ অনুশীলন ছিল না। এটি ছিল আমেরিকা ও তার মিত্রদের জন্য এক স্পষ্ট বার্তা, যে বার্তাটি ছিল, আমাদের নিরাপত্তা ও সম্মান নিয়ে খেলার চেষ্টা করলে কঠিন জবাব অপেক্ষা করছে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল কিছুদিন আগে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সমুদ্র সীমার কাছে পারমাণবিক অস্ত্র বহনকারী 2টি সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিকভাবে চাপে ফেলার জন্যই এই কৌশল নেওয়া হয়েছিল। ট্রাম্পের উদ্দেশ্য ছিল রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করা, কিন্তু রাশিয়া ও চীন চুপ করে বসে থাকার পাত্র নয়। ট্রাম্পের এই হুমকির পরেই তারা এই যৌথ সামরিক মহড়ার আয়োজন করল, যা যেন পুরনো ঠান্ডা যুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনল। এই মহড়া প্রমাণ করে আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগে রাশিয়া ও চীন কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তারা শুধু পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে হাত গুটিয়ে বসে থাকে না, বরং পাল্টা ব্যবস্থা নিতেও প্রস্তুত। এই যৌথ মহড়ায় চীনের Y-8 বিমান এবং রাশিয়ার IL-38 বিমান ব্যবহার করে সাবমেরিন ধ্বংসের অনুশীলন করা হয়। এই বিমানগুলো আকাশ থেকে শত্রুপক্ষের সাবমেরিনের অবস্থান নিশ্চিত করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ট্রাম্প শুধু সামরিক হুমকি দিয়ে ক্ষান্ত হননি, তিনি রাশিয়াকে নতুন করে কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন।
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের এই হুমকিকে সশস্ত্র যুদ্ধের উস্কানি হিসেবে উল্লেখ করেছেন। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন, তিনি পারমাণবিক ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে সব পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একদিকে যেমন উভয় পক্ষই প্রকাশ্যে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তেমনি গোপনে সামরিক প্রস্তুতি এবং হুমকি পাল্টা হুমকি চলছে। এটি আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে কেউই সরাসরি সংঘাত চায় না, কিন্তু কেউই নিজেদের দুর্বল প্রমাণ করতেও রাজি নন। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। 2022 সালে ইউক্রেন যুদ্ধের আগে চীন ও রাশিয়া একটি কৌশলগত চুক্তি করেছিল, যার মাধ্যমে তারা সামরিক মহড়ার আয়োজন করে পশ্চিমাদের একটি স্পষ্ট বার্তা দেয়। এইবারের মহড়াটিও সেই ধারাবাহিকতারই অংশ। এটি প্রমাণ করে যে রাশিয়া ও চীন এখন সামরিক ও কৌশলগত দিক থেকে একে অপরের নির্ভরযোগ্য অংশীদার। মহাসাগরের গভীরে চলা এই নীরব লড়াই এবং আকাশে গর্জে ওঠা যুদ্ধ বিমানগুলো যেন পুরো পৃথিবীকে এক নতুন সংঘাতের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই চাপা উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। এটি কি কেবলই ক্ষমতার প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যি সত্যি কোনো এক ভয়াবহ সংঘাতের জন্ম দেবে? সাবমেরিনের লুকোচুরি খেলা, সাগরের নিচে কার শক্তি বেশি। স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে অনেক আগে, কিন্তু তার ভূত এখনো পিছু ছাড়েনি। ট্রাম্পের একটি মন্তব্য থেকে শুরু হলো এক নতুন উত্তেজনা। রাশিয়াকে মৃত অর্থনীতি বলায় মেদভেদেভ পাল্টা হুমকি দিলেন ডেড হ্যান্ড নামে এক স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থার। আর তার জবাবে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেন পরমাণু অস্ত্রবাহী মার্কিন সাবমেরিনগুলো যেন রাশিয়ার উপকূলে মোতায়েন করা হয়। কিন্তু সাগরের গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে আসলে কার শক্তি বেশি, যুক্তরাষ্ট্র নাকি রাশিয়ার? এই খেলার শুরুতেই একটা টুইস্ট আছে। যেখানে ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকে হঠাৎ নিয়ে সিদ্ধান্ত ভাবছেন, সেখানে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি এবং আমেরিকার পাঠানো সাবমেরিনগুলো অনেক আগে থেকেই তাদের নজরে আছে। কে সত্যি বলছে? হয়তো কেউই নয়, হয়তো এটা দুই পরাশক্তির পক্ষ থেকেই এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তি নীরব ঘাতক। যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের প্রধান আকর্ষণ ওয়াহাই ক্লাস সাবমেরিনগুলো। এগুলোর ডাকনাম বুমার। এদের প্রধান পরিচয় হলো এগুলো অত্যন্ত গোপনে চলতে পারে এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে এদের নির্ভুলতা প্রায় নিখুঁত। 14টি বুমার এখন সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM বহন করতে পারে, যার প্রধান অস্ত্র হলো ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র। দীর্ঘ সময় ধরে সাগরে টহল দিতে পারার সক্ষমতা এদের বিশেষত্ব। আক্রমণাত্মক সাবমেরিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে 3 ধরনের সাবমেরিন: ভার্জিনিয়া ক্লাস, সাউউলফ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। এর মধ্যে ভার্জিনিয়া ক্লাস সবচেয়ে আধুনিক। এগুলোতে শুধু টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্রই নয়, বিশেষ সামরিক অভিযানের জন্য আলাদা সুবিধা রয়েছে। সিওউলফ ক্লাস সাবমেরিন সংখ্যায় কম হলেও এর টর্পেডো টিউব ও অস্ত্র ধারণ ক্ষমতা ভয়ঙ্কর। আর লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহরের মেরুদণ্ড হিসেবে পরিচিত। এদের নীরব গতি ও নির্ভরযোগ্যতা এখনও কিংবদন্তি। রাশিয়ার সাবমেরিন শক্তি সংখ্যায় এগিয়ে। রাশিয়ার নৌবাহিনী সংখ্যায় অনেক বড়। তাদের কাছে প্রায় 64টি সাবমেরিন আছে, যার মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। রাশিয়ার গর্ব বোরেই ক্লাস সাবমেরিনগুলো, যেগুলোর প্রতিটিতে 16টি করে বুলাভা SLBM রয়েছে। এগুলো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনের স্থলাভিষিক্ত হচ্ছে। এছাড়া ডেল্টা 4 এর 6টি সাবমেরিন এখনও সক্রিয় আছে, যা রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান ভিত্তি। রাশিয়ার সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন হলো ইয়াসেন ক্লাস। এই সাবমেরিনগুলো আগের মডেলগুলোর তুলনায় ছোট এবং কম ক্রু দিয়ে পরিচালিত হয়। এগুলো স্থলভাগে দূরপাল্লার আক্রমণ চালানোর জন্য ক্যালিবার ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য অনেক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই মুহূর্তে সাগরের তলদেশে যে লড়াই চলছে, তা কেবল দুটি দেশের সামরিক সক্ষমতা নয়, বরং একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক লড়াই। ট্রাম্পের সাবমেরিন মোতায়েন হয়তো তার দৃঢ়তা প্রদর্শনের একটি কৌশল,
অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে তাদের সাবমেরিনের সংখ্যা নিয়ে বাড়িয়ে বলাও হতে পারে প্রতিপক্ষকে চাপে রাখার একটি চাল। অপ্রতিরোধের স্বীকারোক্তি। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমা বিশ্বে আতঙ্ক। রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল মালুফের একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। মালুফ আরটি নিউজের সাথে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, ওরেশনিকের বিরুদ্ধে বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং এটি যে কোনো সংঘাতে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। কেন ওরেশনিক অপ্রতিরোধ? মালুফ তার বক্তব্যে বলেন, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্ম যার জন্য বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই তা সত্যি চিন্তার বিষয়। ওরেশনিক প্রতি ঘন্টায় 11,000 কিলোমিটারের বেশি গতিতে ভ্রমণ করে। এই অবিশ্বাস্য গতি এটিকে যে কোনো বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে রাখে। তিনি আরও জানান যে যুক্তরাষ্ট্র থার্ডের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে অভিযোজিত করার জন্য কাজ করছে বটে, কিন্তু এই প্রোগ্রামগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সুতরাং হাইপারসনিক হুমকি মোকাবিলায় এখনই কোনো কার্যকর ক্ষমতা নেই। যুদ্ধের ময়দানে প্রথম পরীক্ষা। 2024 সালের নভেম্বরে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর আক্রমণ করার জন্য ওরেশনিক ব্যবহার করেছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেন যে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডগুলো ম্যাক 10-এরও বেশি গতিতে উড়েছিল, যা বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধা দেওয়া যায়নি। এই সফল পরীক্ষা প্রমাণ করে যে ওরেশনিক একটি কার্যকর অস্ত্র যা প্রচলিত এবং পারমাণবিক উভয় প্যালোডি বহন করতে সক্ষম। রাশিয়ান ভাষা ওরেশনিক শব্দটির অর্থ হচ্ছে হেজেল ট্রি। দুরন্ত গতির কারণে রাডারের পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কোনো উপায় বর্তমানে নেই। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত বায়ুমণ্ডলের উপরের দিকে একটি ধনুক আকৃতির পথে ওঠে এবং একইভাবে বাঁকা পথে নিচে নেমে নিশানায় আঘাত হানে। তবে নিশানার দিকে নেমে আসার সময় ক্ষেপণাস্ত্রের গতি আরো বাড়ে এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অর্জন করে। এই গতিশক্তি আরো কিছু সুবিধা দেয়। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষামূলক কিছু কৌশল নিয়ে লক্ষ্যবস্তুর দিকে নামার সময় নিজ গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো কঠিন হয়। পুতিনের ঘোষণা এবং কৌশলগত প্রভাব। পুতিন ঘোষণা করেছে প্রথম সিরিয়ালে উৎপাদিত ওরেশনিক সিস্টেম রাশিয়ার সামরিক বাহিনীতে প্রবেশ করেছে এবং উৎপাদন লাইন এখন পুরো দমে চালু রয়েছে। তিনি আরো বলেন যে বছরের শেষ নাগাদ এই অস্ত্রটি বেলারুশেও সরবরাহ করা হবে। বেলারুশে এই অস্ত্রের উপস্থিতি ইউরোপের জন্য এক নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে, যা পশ্চিমা বিশ্বের নিরাপত্তা উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে মাইকেল মালুফের এই স্বীকারোক্তি এবং পুতিনের ঘোষণা থেকে এটি স্পষ্ট যে রাশিয়া এমন এক সামরিক সক্ষমতা অর্জন করেছে যা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ওরেশনিক শুধু একটি অস্ত্র নয়, এটি এমন এক শক্তির প্রতীক যা দিয়ে রাশিয়া আন্তর্জাতিক সামরিক শক্তির ভারসাম্যকে নিজেদের পক্ষে নিয়ে আসতে চাইছে। সামরিক বিশ্লেষক ভ্লাদিস্লাভ শুরিগিন রুশ সংবাদ মাধ্যম ইনভেস্টিয়াকে বলেছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার ক্ষমতা রাখে। তিনি আরো বলেন, এটি পারমাণবিক ওয়ারহেড ব্যবহার না করেও গভীর সুরক্ষিত ভোর হচ্ছে, তবে পূর্ব দিগন্তে সূর্য নয়, উঠেছে যুদ্ধের কালো মেঘ। চারিদিকে শুধু রণক্ষেত্রের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চালবাজ দাবারের মতো রাশিয়ার নাকের ডগায় 2টি পারমাণবিক সাবমেরিন এনেছেন। তার হুঙ্কার 8ই আগস্টের মধ্যে সবকিছু শান্ত না হলে ফল ভালো হবে না। কিন্তু রাশিয়া তো আর চুপ করে বসে থাকার পাত্র নয়। ট্রাম্পের হুমকির জবাবে পুতিনের সহচর সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গর্জে উঠেছেন। তিনি ট্রাম্পের এই আলটিমেটামকে হুমকি এবং যুদ্ধের দিকে পদক্ষেপ বলে অভিহিত করেছেন। আর এরপর থেকেই দাবার চাল পাল্টে গেছে। পারমাণবিক অচলাবস্থা, রাশিয়ার পাল্টা চাল। রাশিয়া তার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ক্রেমলিন ঘোষণা করেছে এখন থেকে মস্কো আর আইএনএফ যুগের ক্ষেপণাস্ত্র পাল্লার বিধিনিষেধ মেনে চলতে বাধ্য নয়। অর্থাৎ তারা এখন 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার মধ্যে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে মোতায়েন করতে পারে। এই ঘটনার জন্য রাশিয়া সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে দায়ী করেছে। তাদের বক্তব্য, পশ্চিমারা তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং কৌশলগত ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে। আইএনএফ চুক্তি ও তার পরিণতি। 1987 সালের আইএনএফ চুক্তি, যা স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছিল, 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম তা ভেঙে দেয়। তখন তারা রাশিয়াকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছিল। রাশিয়া তখন বলেছিল যে আমেরিকা নতুন করে কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে তারাও করবে না। কিন্তু
কিন্তু এখন সেই প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে চুক্তিটি আর পালনের মতো অবস্থায় নেই। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগেও সতর্ক করে দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে মস্কো পাল্টা ব্যবস্থা নিতে পারে। ডেড হ্যান্ড ও রাশিয়ার শক্তি। মেদভেদেভ শুধু কথার কথাই বলেননি, তিনি রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথাও উল্লেখ করেছেন। তিনি তুলে ধরেছেন তাদের ভয়ঙ্কর ডেড হ্যান্ড ব্যবস্থার কথা। এই স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থাটি এতটাই শক্তিশালী যে যদি রাশিয়ার সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস হয়ে যায়, তাহলেও এটি পারমাণবিক আক্রমণের জবাব দিতে সক্ষম। এই পদক্ষেপগুলো কেবল কথার কথা নয়, ন্যাটো সীমান্তের কাছে যে কোনো সময় ক্ষেপণাস্ত্র মোতায়েন হতে পারে। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকলে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে হতে পারে। গত ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তিকে দেয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, একতরফা স্থগিতাদেশ কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং তা প্রত্যাহার করা হবে। তিনি তখন অভিযোগ করেন যুক্তরাষ্ট্র অত্যন্তপূর্ণভাবে রাশিয়া ও চীনের সতর্কতা উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই এই শ্রেণীর অস্ত্র মোতায়েন শুরু করেছে।